ক্লাস নাইনের ইতিহাসের ভিডিও এটি। আমি ক্লাস 9, 8, 9, 10 এই তিনটে ক্লাসের স্টুডেন্টদের আমি স্বাগত জানাই আমার চ্যানেলে। এটা হচ্ছে পম্পা স্টাডি সেন্টার, আমি পম্পা দাস, এবং ইতিহাসের ভিডিও এটি। তার আগে বলে রাখি, যারা যারা ভিডিও পেতে চাইছো, ভালো লাগছে, তারা অবশ্যই লাইক করে সঙ্গে থেকো এবং সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, এবার আসি ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইতিহাসের 3 নম্বর অধ্যায়ের চ্যাপ্টারটি, এবং খুবই সহজ এই চ্যাপ্টারটি। আমরা এতদিন যেটুকু পড়েছি, যে আগের চ্যাপ্টারে 2 চ্যাপ্টার বা 1 চ্যাপ্টারে, যেটা আমরা 1, 2 পড়েছি, যে প্রথমে 1 হচ্ছে ফরাসি বিপ্লব আর দ্বিতীয় হচ্ছে নেপোলিয়ান। ঠিক আছে? আচ্ছা, নেপোলিয়ান এবং রোবোস্পিয়ার দুজনেই ছিলেন নির্বাচিত রাজা, এবং নির্বাচিত হওয়ার পরে তারা জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তারা সেটা পূর্ণ করতে পারেননি, এবং তারা জনহিতৈষী হয়ে উঠতে পারেননি। তারা প্রজা পালন করতে পারেননি। তারা জনগণের কাছে সংকট রূপে ধরা দিয়েছেন এবং ত্রাস রূপে ধরা দিয়েছেন। তাদেরকে জনগণ যেভাবে সমাদৃতভাবে আদরের সঙ্গে তারা সিংহাসনে বসিয়েছিল, সেই আকাঙ্ক্ষা, সেই মনস্কামনা তারা পূরণ করতে পারেননি। ঠিক আছে? এই সমস্ত কারণে জনগণের মধ্যে একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থা তৈরি হয়। জনগণের মধ্যে বা শিক্ষিত মহলে যারা পণ্ডিত আছেন, তাদের মধ্যে এই রকম ধারণা তৈরি হয় যে হয়তো রাজতান্ত্রিক ভাবধারা, মানে রাজতন্ত্রকে বজায় রাখা, রাজ পরিবারকে বজায় রাখা, রাজার যে ধারণাটা, রাজার ছেলে রাজা হবে, এই যে ব্যাপারটি বজায় রাখা এবং একক কেন্দ্রিক ব্যবস্থা বজায় রাখাই হয়তো মানে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য ঠিকঠাক হবে। অথবা অনেকে মনে করেন যে হয়তো জনগণের দ্বারা নির্বাচিত যিনি হবেন, তিনি হয়তো ভালোভাবে দেশ শাসন করতে পারবেন। তাহলে 2 ধরনের মতবাদ তৈরি হলো। একটা হচ্ছে রাজতন্ত্রকে সমর্থন করছেন যারা, এমন একটা মতবাদ, আর একটা হচ্ছে প্রজাতন্ত্রকে সমর্থন করছেন যারা, সেই মতবাদ। ঠিক আছে? আচ্ছা, এবার আসি রাজতান্ত্রিক মতবাদ তো সম্পর্কে জানাই হয়ে গেছে। এবার জাতীয়তাবাদী ভাবধারা। আমরা এই প্রথম জাতীয়তাবাদী ভাবধারা সম্বন্ধে আমরা জানব। তাহলে জাতীয়তাবাদী ভাবধারা কিন্তু সম্পর্কে বিভিন্ন ধরনের বিভিন্ন মত আছে। এখানে দেখো বলেছি সংক্ষেপে, যেটা বলতে পারা যায়, জাতীয়তাবাদ হলো একটি ঐক্যের অনুভূতি। হ্যাঁ, যেখানে হচ্ছে বংশ, ধর্ম, ভাষা এবং ভৌগোলিক ক্ষেত্রে কি হয়, সংস্কৃতি, সব কিছুর মধ্যে একটা জনগণের মধ্যে একটা ঐক্যবোধ একটা জন্ম নেয়। যেটা হচ্ছে আমাদের, যেমন আমরা ভারত আমাদের দেশ, ভারতের আমরা সকলেই ভারতবাসী। ঠিক আছে? যে কোনো এই সমস্ত ধারণা, যে আমরা একই ভূখণ্ডে বসবাস করি, এই রকম একটা ধারণা যখন আমাদের মধ্যে, যখন এই রকম চেতনা আসে, তখন আমাদের মধ্যে দেশপ্রেমের ভাব জাগে, তখন সেটাই জাতীয়তাবাদ। তাহলে এখানে হচ্ছে জনসমাজ, আমরা এই যেমন জনগোষ্ঠী হতে পারে, ধরো আমরা এই যে পশ্চিমবাংলার মানুষ, এরা হচ্ছে আমরা যদি একটা নির্দিষ্ট বিশিষ্ট সম্প্রদায়ের মানুষ হই, তাহলে আমরা জনসমাজ। ঠিক আছে? তাহলে জনসমাজ যদি হই, ধর্মীয় জনসমাজ হতে পারে, সামাজিক জনসমাজ হতে পারে। ঠিক আছে? তাহলে সেই কোনো একটা গোষ্ঠী সংগঠন হতে পারে। এখানে প্রত্যেক সদস্যের আনন্দ, অনুভূতি, সুখ দুঃখ, হাসি কান্না, এখানে আমরা সবাই মিলেমিশে থাকি, এটা হচ্ছে জনসমাজ। তাহলে এই জনসমাজের মধ্যে যদি এই ঐক্যবোধ যেটা আছে, তার মধ্যে যদি দেশপ্রেমের ভাব মিলিত হয়ে যায়, তখন সেটা হবে জাতীয়তাবাদ। ভালো করে লক্ষ্য করো, ঐক্যবোধ থাকতে হবে, পাশাপাশি দেশপ্রেমের ভাব থাকতে হবে, তখন সেটা হবে জাতীয়তাবাদ। ঠিক আছে? তাহলে এখানে দেখো আছে রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারা। তাহলে রাজতান্ত্রিক বুঝতে আমাদের অসুবিধা হয়নি। রাজতন্ত্র সম্পর্কিত ধারণা, রাজার উত্তরসূরি যিনি থাকবেন তিনি রাজা হবেন, এই ধারণা। আর জাতীয়তাবাদী ভাবধারা তো বুঝতেই পারলে, যে নির্দিষ্ট একটি জনসমাজের মধ্যে যদি দেশপ্রেমের ভাব জাগে, তখন সেটা হবে জাতীয়তাবাদ।
আচ্ছা, এবার দেখো জাতিরাষ্ট্র। জাতিরাষ্ট্র সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন ধারণা দিয়েছেন। অ্যারিস্টটল বলেছেন স্বাবলম্বী পরিপূর্ণ হ্যাঁ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত যে মানে কয়েকটি পরিবার বা গ্রামের সমষ্টি, ঠিক আছে, পরিবার বা গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র। আর গ্রামসিও একজন চিন্তাবিদ, তিনি বলেছেন রাষ্ট্রকে বুর্জোয়াদের দমনপীড়নের যন্ত্র বলেছেন। যদি তোমার এক কথায় বলতে হয় তাহলে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টির ওপর সার্বভৌম কর্তৃত্ব সম্পন্ন সরকার দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র। তাহলে এখানে বলে দিই, নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করতে হবে যে জনসমষ্টি একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে এবং সেই জনসমষ্টির ওপর একটা সার্বভৌম কর্তৃত্ব আছে। সার্বভৌম কর্তৃত্ব মানে চূড়ান্ত কর্তৃত্ব, ঠিক আছে। এবং সার্বভৌম কথাটি তোমরা পেয়েছো অষ্টম শ্রেণীতে সম্ভবত, ঠিক আছে, যে আমাদের ভারতবর্ষ সার্বভৌমিক একটা দেশ এবং সার্বভৌম মানে হচ্ছে এখানে যে দেশের সরকার আছেন বা দেশটি আভ্যন্তরীণ বিষয় এবং বৈদেশিক বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাধীন ক্ষমতা ভোগ করে, ঠিক আছে, এবং বৈদেশিক ক্ষমতা থেকে ক্ষমতার অধীনে নয় এবং নিজের আভ্যন্তরীণ বিষয় স্বাধীন ক্ষমতা ভোগ করে, ঠিক আছে। এটাই সার্বভৌম। আচ্ছা, যদি এরকম হয় তখন সেটা হবে রাষ্ট্র, ঠিক আছে। আচ্ছা, এবার জাতিরাষ্ট্র কি? জাতিরাষ্ট্র মানে হচ্ছে আমরা দুভাবে জাতিরাষ্ট্রর ব্যাপারটা বুঝতে পারি। প্রথমত আমরা জাতীয়তাবাদকে দুভাবে বুঝতে পারি। একটা হচ্ছে সাংস্কৃতিক ঐক্যের ধারণা। সাংস্কৃতিক ঐক্য মানে হচ্ছে আমরা যদি কোনো একটি নির্দিষ্ট জনসমষ্টির মধ্যে আমাদের ভাষা, ধর্ম, বর্ণ এবং ঐতিহ্যের গড়ে ওঠা যে জন্য যে সাংস্কৃতিক ধারণা, সেটা হচ্ছে আমাদের এক ধরনের জাতীয়তাবাদের ধারণা। আর দ্বিতীয় হচ্ছে আমরা রাজনৈতিক কারণে আমরা অন্যদিকে জাতি যখন নিজের জন্য গড়ে নিতে চায় তখন একটা সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠে, তখন সেটা রাজনৈতিক ধারণা। তাহলে জাতিরাষ্ট্রের ধারণা বলতে গেলে জাতীয়তাবাদের ধারণা আমরা দুভাবে পাই, একটা সাংস্কৃতিক ঐক্যের ধারণা, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক ঐক্যের ধারণা, ঠিক আছে। আর জাতিরাষ্ট্র মানে হচ্ছে এক জাতি এক রাষ্ট্র। যদি কোনো রাষ্ট্রে একটিমাত্র জাতি থাকে এবং সেই রাষ্ট্রটি একটিমাত্র জাতি দ্বারাই জাতি সংখ্যাগরিষ্ঠ, তখন সেটি হবে জাতিরাষ্ট্র, ঠিক আছে। আচ্ছা, এই সমস্ত ধারণার জন্মলাভ করলো কখন? যখন নেপোলিয়নের শাসনের অবসান ঘটলো সেই সময়, ঠিক আছে। এরপরে এই দুটো ভাবধারা নিয়ে বিভিন্ন রকমের দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যেটা হচ্ছে রাজতান্ত্রিক ভাবধারা এবং জাতীয়তাবাদী ভাবধারা। এবং এই দুই ভাবধারার মধ্যে তারা যারা ছিলেন তাদের মধ্যে মতের মিল হচ্ছিল না স্বাভাবিক কারণে, এবং যারা ছিলেন জাতীয়তাবাদী ভাবধারার মানুষ তারা হচ্ছেন সেন্ট সাইমন, লুই ব্লাঙ্ক, লা মার্টিন, ঠিক আছে, প্রমুখ। এবং কিছু মানুষ ছিলেন যারা রাজতান্ত্রিক ভাবধারার অনুগামী ছিলেন, ঠিক আছে, তাদের পুরাতনপন্থীও বলা হয়, রক্ষণশীল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, উভয় ভাবধারার মধ্যে একটা দ্বন্দ্ব তো তৈরি হয়েছিল। এবার নেপোলিয়নের মৃত্যুর পরে যেটা হলো 1815 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একটি সম্মেলনের আয়োজন করা হয় এবং এই সম্মেলন হচ্ছে ভিয়েনা সম্মেলন। তাহলে সালটা হচ্ছে 1815, আর কোথায় হয়েছিল? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে, ঠিক আছে। এবং এখানে চারটি দেশ প্রধান ছিল, যেটা হচ্ছে অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া এবং প্রাশিয়া, ঠিক আছে। এবং এদের যারা প্রতিনিধিত্ব করেছেন, যেমন অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখ, ঠিক আছে, প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম, ইংল্যান্ডের বিদেশ সচিব ক্যাসলারি এবং রাশিয়ার জার হচ্ছেন আলেকজান্ডার, ঠিক আছে, প্রথম আলেকজান্ডার। এবং এরা এই প্রতিনিধিত্ব করেছিলেন। এই সম্মেলনে বলা হয়েছিল যে 3টে নীতি গৃহীত হয়েছিল। 3টে নীতি দেখো, গৃহীত নীতি ন্যায্য অধিকার নীতি,
তার মানে যে সমস্ত রাজারা তাদের সিংহাসন হারিয়েছেন তাদেরকে সেই সিংহাসন ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রায় জার্মানিতে তার আগে 300 ছোটো ছোটো রাজ্য ছিল। নেপোলিয়ান এদের অনেকগুলো যুক্তও তৈরি করেছিলেন, তোমরা জানো অনেক কিছু তৈরি করেছেন নেপোলিয়ান, সংগঠিত করেছেন অনেক অনেক কনফেডারেশন তৈরি করেছেন, ঠিক আছে। তোমার সিজালপাইন প্রজাতন্ত্র, ঠিক আছে, ওয়েস্টফেলিয়া রাজ্য, এই সমস্ত কিছু। আচ্ছা, সেই সমস্ত যেটা আলাদা আলাদা রাজ্য করে দিতে হবে, আলাদা আলাদা দেশ করে দিতে হবে। আচ্ছা, শক্তি সাম্য নীতি, এটা ব্যালেন্স অফ পাওয়ার, ঠিক আছে। এখানে কোনো ক্ষুদ্র দেশ হলে তার যে বৃহৎ দেশগুলো তার উপর অধিকার ফলাবে না, ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছিল। এবং ক্ষুদ্র দেশগুলোকে জোটবদ্ধ রাখতে হবে। আর ক্ষতিপূরণ নীতি, এই নীতির দুটো দিক ছিল। একদিকে ফ্রান্সের রাজার থেকে যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ দাবি করা হয়েছিল 90 কোটি ফ্রাঁ, দেখো 90 কোটি ফ্রাঁ। অন্যদিকে নেপোলিয়ানকে পরাজিত করার পুরস্কার স্বরূপ অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া এবং ইউরোপ আর ইংল্যান্ডের বিভিন্ন মানে ইউরোপের বাইরে থেকে বিভিন্ন জায়গা দখল করে নিয়েছিল এবং সেখান থেকেও কিছু অর্থ দাবি করা হয়েছিল। এই 3টে নীতি একসঙ্গে কার্যকর করতে গিয়ে কিন্তু খুব মুশকিল হয়েছিল। যদি মূল্যায়নে আসতে হয় তাহলে বলতে হবে যে ফরাসি বিপ্লব এবং নেপোলিয়ানের যুদ্ধের প্রভাবে ইউরোপে ধীরে ধীরে জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক ভাবধারার জাগ্রত হতে থাকে, ঠিক আছে। রাজাকে বাদ দিয়েও দেশ চালানো যায়, ফ্রান্স কিন্তু তার প্রমাণ করে দিয়েছিল। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পাল্লা ভারী কোন দিকে, প্রজাতান্ত্রিক সরকারের দিকে, ঠিক আছে, এটাই ঘটনা।